আসসালামু আলাইকুম। শহীদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো শহীদ ভাই, আপনি যেখানে আসলেন আপনি তো দুইবার, তাই না? সেকেন্ড টাইম। আপনি আমাকে একটু বলেন যে প্রথমবার যখন আসছেন কিসের জন্য এখানে আসছেন, আপনি কিভাবে জানলেন যে এইখানে আসলে হয়তোবা আপনি সুস্থ হবেন? একটু বলেন যে কিভাবে আমাকে জানলেন বা কিভাবে আপনি এখানে আসছেন, কি আপনাকে বলছে, এই জিনিসটা একটু বলেন। আমি যখন প্রথম আমার ব্লকেজ ধরা পড়লো তখন আমার পরিচিত ডাক্তার যারা ফ্রেন্ড সার্কেলের ডাক্তার যারা তাদের সাথে আমি কথা বললাম। কথা বলার পরে তারা মানে ডাক্তারদের সাথে প্রথমে কথা করলে অথবা এনজিওগ্রামের সময় বোঝা যাবে কতটা স্টান্ট করা লাগবে। তো আমি দুইটাতেই ভয় পেলাম। ভয় পেয়ে আমি বিকল্প খুঁজতে লাগলাম এবং আমার ওয়াইফ এই সময় আমাকে ব্যাপকভাবে হেল্প করছে। সে বিভিন্ন ভিডিও তারপরে ওয়েবসাইট ঘেটে আপনার পেয়েছে এবং সেখানে হঠাৎ করে আমাদের একজন সহকর্মী বলা চলে, আপনার এখান থেকে ভালো হয়ে গেছে সে, তার ভিডিওটা আমাদের চোখে পড়ে। রঘুনাথ সাহা, ওনার ভিডিওটা দেখার পরে আমরা অনুপ্রাণিত হই যে আমিও তাহলে এখানে যাব। আমি যেহেতু রঘুনাথ নাহার 4টা ব্লক, আমারও 4টা ব্লক, আমার রঘুনাথ নাহার 2টা ব্লকে 80% উপরে ছিল, আমার একটা ব্লক 90% উপরে, বাকিগুলা সিগনিফিকেন্ট। তো আমি আমার মনে মনে একটা বিশ্বাস জন্মিল যে আমিও যদি যাই এখানে তাহলে আমি হয়তো সুস্থ হব। এই নিয়ত থেকেই আমার ওয়াইফ এবং পরিবারের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমরা এই লাইনে ট্রিটমেন্টটা করাবো। অ্যাকচুয়ালি সরি টু ডিস্টার্ব ইউ, আমি বলেছি আপনার ওয়াইফকে বলবো থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আমি জানি যারা অলরেডি জানেন যে কয়েকটা ব্লক, বুঝছেন, আপনার তো নাও বসাতে পারেন, কিন্তু আপনার যে আত্মীয় স্বজন, আপনার যে নিকটবর্তী যারা আছে ওরা আপনি বাধ্য করবে ওইসবে যাওয়ার হয় বাইপাস। এই ক্ষেত্রে আমি বুঝতেছি যে আপনার ওয়াইফ, আমার ভাবি, আপনি সে আরো অনুপ্রাণিত করছে, না আমাদের কিছু একটা খুঁজতে হবে অল্টারনেটিভ। ভেরি গুড, দিস ইজ রিয়েলি ভেরি গুড। তারপরে আমি যখন প্রথমে আমাকে সবাই বাংলা ইন্ডিয়া থেকে, ওই রঘুনাথ নাহার কথা, ইন্ডিয়া থেকে সে আসছিল থাইল্যান্ডে, আমি থাইল্যান্ডেই প্রথমে যাব। আচ্ছা, থাইল্যান্ডে এসে আমি আবার একটা আমার চেক আপটা আমি ব্যাংককে করাইয়া আমি 2-3 দিন ওখানে থেকে আপনার এখানে চলে আসি। আচ্ছা, চলে এসে আমার 2-3 দিন আমার ছুটি হইবার কম ছিল, যার কারণে আমি আপনার টার্গেট ছিল 1 মাস ট্রিটমেন্ট, কিন্তু আমি 1 মাস করে যেতে পারিনি। এই জন্য 15 দিনের মাথায় আমার ছুটি শেষ হয়ে যায়। যেহেতু চাকরির বাধ্যবাধকতা থাকে সেই জন্য আমি ছুটি শেষে ব্যাক করি এবং তখন আমি অনেকটাই ভালো ছিলাম শুরুতে শুরু করে, কিন্তু যাওয়ার পরে সপ্তাহ 10 দিন আমি বেশ এখানে যেরকম ছিলাম এরকমই ছিলাম। পরে হঠাৎ করে রাত্রে আমার হঠাৎ করে পেইন হয়, পরপর 3 দিন। আপনার সাথে আমি কথা বলার পরে আপনি কিছু চেঞ্জ করে দেন আমাকে মেডিকেশনটা। তারপরে মেডিকেশন না, আমি কিন্তু মেডিকেশন কোনো ইউজ করি না, সাপ্লিমেন্ট আর মেডিসিন একই জিনিস না। সাপ্লিমেন্ট হচ্ছে খাওয়ার, মেডিসিন দিস ইজ ডিফারেন্ট থিংস। সো এভরিবডি শুড নো সাপ্লিমেন্টস সেম লাইক ফুড, ন্যাচারাল ফুড, আর মেডিসিন। ওকে। আর আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে আমি এখানে যখন আসি প্রথম দিন আমি এখানে ওষুধ খাইতেছিলাম। আমি ওষুধ, স্যার আমাকে ওষুধটা বললো যে এখন থেকে ওষুধটা স্টপ, ইমার্জেন্সি, খুব ইমার্জেন্সি হলে আপনি একটা ওষুধ আপনার সাথে রাখতে পারেন, সেটা আমি সবসময় রাখতাম, নাইট্রোগ্লিসারিনটা। তাছাড়া আমি এখন পর্যন্ত প্রায় 2.5 মাস পার হয়ে গেছে, প্রায় 3 মাসের দিকে চলতেছে। আমি এখন পর্যন্ত ওই ঔষধ 2টা ব্লাড প্রেশারের ওষুধ খেয়েও আমি প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারিনি কখনো। আমার 120 নিচেটা আমি কখনোই 100-র নিচে আমি প্রথম আপনি দেখছি শেষে এখানে ট্রিটমেন্ট অবস্থায় আমার এটা 100, আমি যখন এখান থেকে যাই তখন 90 ঘরে আসছে, 135/90। কিন্তু গত আজকে 28 দিন সম্ভবত আমার প্রেশার একদম নরমাল, পারফেক্ট, মানে 113 থেকে 123 পারফেক্ট, এবং নিচেরটা 73 থেকে 83 এর মধ্যে থাকে, মানে ফ্যান্টাস্টিক। মানে তো আমি ওই 15 দিন পারছিলাম না বলে আবার ছুটির দরখাস্ত করে আমি 1 মাসের ছুটি নিয়ে আবার আসছি এবং মাঝপথে আমি বেটার ফিল করাতে স্যার আমাকে 1 মাস লাগবে না হয়তো, তার আগে আমাকে যাওয়ার জন্য পারমিট করেছেন। আমি এখানে অলরেডি টিকিটও চেঞ্জ করে ফেলেছি। এখানে আপনাকে ডিস্টার্ব করতেছি কারণ আপনার যে প্রবলেম
কারণ আমি তো 8 বছর যাবত এই হিল করে আসছি, বুঝছেন? শুধু আপনি না, এখানে অনেক পেশেন্ট এই প্রবলেম নিয়ে আসছিল এবং তারা এখনো সুস্থ আছে, সুস্থ হয়ে গেছে, এখন সুস্থ আছে। তা আমি যেন বলছিলাম যে আপনাকে কি বলছিলাম প্রথম মনে আছে যে 1 মাস ইউর ট্রিটমেন্ট মাস্ট বি 1 মাস। 1 মাসের নিচে এখানে আপনার যে প্রবলেম এটা ট্রিটমেন্ট হয় না। কিন্তু তবুও আপনার যেহেতু চাকরির একটা ই ছিল এবং রমজান মাসের ই ছিল, তো আমি আপনাকে বলছিলাম যে ইফ ইউ কন্টিনিউ ইফ ক্যানট ইউ শুড গো ব্যাক। বাট আপনাকে অনেক সাপ্লিমেন্ট আমি দিয়েছি যেগুলো কন্টিনিউ করবেন কিন্তু আপনাকে একটা জিনিস বলছিলাম যে আপনি জানেন না যে কোথা থেকে আপনার স্ট্রেস আছে, আপনাকে এই জিনিসটা মেনটেন, কারণ এইটার জন্য আপনার প্রবলেম হইতে পারে, কিন্তু আপনি এখনো ফুললি কিউর না। কারণ 1 মাসের নিচে এই প্রবলেম সলভ করা সম্ভব না। অ্যাকচুয়ালি প্রবলেম সলভ হয় মানে 6 মাসে, বুঝছেন? আপনি এখানে ট্রিটমেন্ট করে যাওয়ার পরেও আপনাকে আরো 2 মাস কন্টিনিউ করতে হবে, আমার রিকমেন্ডেশন ফলো করতে হবে 3 মাস, এরপরে 3 মাস আপনাকে স্টেবলাইজ করতে হবে। অ্যাকচুয়ালি আপনার যে প্রবলেম এটা 6 মাসে মানে এটা কিউর হবে। তা আপনি যেহেতু আসছেন 15 দিনে চলে গেছেন বিভিন্ন ফ্যাক্টরের জন্য, নো প্রবলেম, কিন্তু আপনি আবার আসছেন, তাই না? আবার আসছেন কিছুর জন্য। আবার আসলাম ওই যে আমি মাঝখানে একটু ভয় পেয়েছিলাম, 2 দিন আমার 3 দিন ব্যথা উঠছে মানে কি, এবং একদিন তো আমার ব্যথা নাইট্রোগ্লিসারিন স্প্রেতেও আমার যাচ্ছে না। তখন আমি ভয় পাইছিলাম এবং পরে মনে হলো যে আমাকে আবার সেই আগের অবস্থায় অপারেশনে যাইতে হবে কিনা, এই মনের মধ্যে একটা ভয় ছিল। পরবর্তীতে আপনার সাথে কথা বলার পরে আপনি যখন আবার চেঞ্জ করাতে আমার এবং আমার খাওয়া দাওয়ার যে রুটিন আমি এখান থেকে করে নিয়ে গেছিলাম সেটা স্ট্রিক্টলি ফলো করতেছিলাম। এই জন্য আমি মনে করি যে আমি আবার সাপ্লিমেন্টটা চেঞ্জ করার পরে আমার এটা আবার একটু নরমাল হয়। নরমাল হওয়ার পরে তখন মনে হতো যে না, আমি বেটার যে আমি আবার যাই, আমি 15 দিন যেহেতু আমার শর্ট আছে, এটা আমি ওইখানে করে আসি। এবং কারণ আমার থেরাপি গুলো আমি বাংলাদেশে হয়তো দিতে পারতাম, কিন্তু এখনো এস্টাবলিশড হয় না এরকম। এই জন্য আমি বাংলাদেশের ওই ইয়েতে যাই নাই। পরে আবার ওনার স্যারের সাথে যোগাযোগ করে আমি ব্যাংকক হয়ে থাইল্যান্ডে পাতায় চলে আসি সরাসরি এবং আছি এখন পর্যন্ত। আগে আমি যেখানে শুরুতে আমি 2 মিনিট দৌড়ে হাঁটতে পারতাম না, দৌড়ানো তো পরের কথা, হাঁটতে পারতাম না। তারপরে এক্সারসাইজ, একটু ভারী এক্সারসাইজ যেগুলো সেগুলো আমি করতে পারতাম না, জাস্ট ইয়োগা গুলো করতে পারতাম। এখন আমি এখানে আসার পরে টেস্ট করতেছি নিজেকে যে আমি কতটুকু হাঁটতে পারি, কতটুকু ওয়েট লিফটিং করতে পারি, মাসল এক্সারসাইজ করতে পারি। ইভেন আমি ইটিটি টেস্টে 4 মিনিটের মাথা থেকে 6 মিনিট পর্যন্ত আমি পুরোপুরি একদম পারি নাই বলতে, 6 মিনিট পরে আর পারি নেই। সেখানে এখন আমি ট্রেডমিলে 8 মিনিট 10 মিনিট পর্যন্ত এবং একবার গ্যাপ দিয়ে আমি 16-17 মিনিট পর্যন্ত আমি করেছি। এতে মনে হয় আমি যে আগের চাইতে অনেকটা বেটার। আর প্রেশারটা যেহেতু আমার উইদাউট মেডিসিনে স্টেবল আছে, আমি মনে করি যে আমি গোয়িং টু বি কিউরড। ইয়েস। এখন একটা জিনিস ইম্পর্টেন্ট যে আমি দেখতাম আপনারা নাইট্রিক সাথে রাখতেন, এখন আমি কি বলছি যেটার দরকার নাই আপনার। হ্যাঁ, এখন আমি রুমে রাখি, এখন আর পকেটে থাকে না। এখন আপনার এগুলো দরকার নাই, কোনো কিছু দরকার নাই। কারণ আমার যে টেস্ট, কারণ আপনাদের মতো পেশেন্ট আমি টেস্ট করি, আমার একটা নিজের যে টেস্ট আছে যে ইফ ইউ পাস দিস টেস্ট নাও ইউ আর ফ্রি, ইউ শুড নট ওয়ারিড অ্যাবাউট ইউর হার্ট। টেস্ট মানে কি, যে 2টা সাউনা আপনি করেন এখানে, একটা হচ্ছে ওজন সাউনা, একটা হচ্ছে ফার ইনফ্রারেড সাউনা। আপনি যদি এই 2টা সাউনা একদিনে করতে পারেন এবং যেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি যে করেন, আপনি ইয়োগা করেন, আপনি মাসল এক্সারসাইজ করেন, আপনি ট্রেডমিলে করেন, এইগুলা যখন আপনি করতে পারেন, এর মানে ইউ অলরেডি পাস দ্য এক্সাম। আমার হিসাবে আপনি ইউ অলরেডি পাস দ্য এক্সাম, মানে আপনার আর কোনো রিস্ক নাই, আপনার আর কোনো ভয় নাই, ইউ আর ফ্রি নাও, মানে ইউ আর ফ্রি অফ মেডিসিন। আপনার কোনো মেডিসিনের দরকার নাই, কোনো ডাক্তারের কোনো দরকার নাই, কোনো টেস্টের কোনো দরকার নাই, ইউ ক্যান এনজয় লাইফ, গুড লাইফ। কিন্তু এখানে একটা শর্ত থাকবে যে আপনার স্ট্রেস ম্যানেজ করতে হবে। মানে স্ট্রেস আমাদের বিভিন্ন উপায়ে আসে, আমরা নিজেরও টের পাই না। মনে করেন কোনো একটা জিনিস আপনি
আতঙ্কায় আছে যে আমার কি হতে যাচ্ছে কি হতে না যাচ্ছে বুঝছেন, বা আপনার চাকরি জীবনে যে আপনার যে কাজ করেন ওইখানে আপনার আসছে আপনার মন মতো নির্দিষ্ট না হওয়া, সেটাকে আমি স্ট্রেস বলি। মানে আপনি চাচ্ছেন একটা জিনিস কিন্তু আপনার কলিগ বা আপনার যে যারা কাজ করে আপনাকে দিচ্ছে অন্য একটা জিনিস, এতে করে আপনার বুঝছেন আমাদের স্ট্রেস তৈরি হয়, বা ফ্যামিলিতে বিভিন্ন স্ট্রেস। তো স্ট্রেস আমাদের আসবেই, কিন্তু মেইন হচ্ছে আপনাকে এটা ম্যানেজ করতে হবে। তো আমার প্রশ্ন, আপনি কি এখন জানেন কিভাবে এই স্ট্রেসটা ম্যানেজ করতে হবে? Yes, just positive mindness, positive mind, breathing exercise, yes, breathing exercise এবং regular exercise এবং লাইফস্টাইলটা। এবং আরেকটা জিনিস আমাদের ভিডিওটা আমি করছি অথবা হবে পরে, এটাকে বডি মাইন্ড মেডিসিন জিকির করা হচ্ছে, সূরা ফাতিহা পড়া। আমার আমি বলছি কিভাবে এই বডি মাইন্ড মেডিসিনটা প্র্যাকটিস করা যায়। এটা করবেন, স্ট্রেস আপনি যদি ম্যানেজ করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক জানে কতদিন বাঁচবেন। আমি তো বলতে পারবো না হাউ লং, আমি জানি না কতদিন বাঁচবেন, তাই না? কিন্তু আমি মনে করি যে আমাদের যে কোয়ালিটি অফ লাইফ, আমাদের শক্তি মানে এনার্জি, আমি আমার যা করে আমি সব করতে পারতেছি, আমি মেডিসিন ফ্রি, আমি ডাক্তার ফ্রি, আমি টেস্ট ফ্রি, এই যে একটা অনুভূতি যে আমার স্বাধীনতা, বুঝছেন, আমি দ্যাটস কল ফুল লাইফ। আপনার এই ফুল লাইফটা এখন সম্পূর্ণ প্রাপ্য, মানে আপনার এই ফুল লাইফ গ্যারান্টি, বাকিটা আপনার ব্যাপার। তো আমার লাস্ট কোশ্চেন, ঠিক আছে, এখানে অনেক স্ট্রিক্টলি আপনি জানেন তো, মানে এখানে বলতে গেলে জেল, তাই না? আপনি জেলে আছেন কিন্তু আপনার কোনো অপশন নাই, আপনি কোনো কিছু করতে পারেন না, সবকিছু আমাকে ফলো করতে হয়। আমি যা বলি আপনাকে তাই। আমি বাইরে পানিও খেতে পারি না। এটা আমি এখন প্রশ্ন করতেছি, এটা কি ডিফিকাল্ট যে আমি যে বলি যে এইভাবে আপনার সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত আপনি এইভাবে কাটাবেন, এই জায়গায় খাবেন, এটা কি ডিফিকাল্ট? আমি যদি একটা জিনিস মনে করি, আমি যদি মাইন্ড সেট করি যে আমি সুস্থ থাকতে হবে বা এটা করতে হবে, সময় বের করা, এই মেনে চলা, এটা কোনো ফ্যাক্টরি না এখন আমার কাছে মনে হয়। বাংলাদেশে এটা কন্টিনিউ করতে পারবেন না যে বাংলাদেশে খাবার আমি তো চেষ্টা করতেছি এবং বিগত এখান থেকে যাওয়ার পরে থেকে পর্যন্ত মেইনটেইন করে আসছি। আমাকে আমি একটা জিনিস এখন ই করি যে খাবারের আমার প্রথম মেডিসিন হলো কাউকে না বলতে, না বলা। আমাকে একটা খাইতে বললো, আমি বুঝে বলবো যে আমি এটা আমার জন্য স্বাস্থ্যের জন্য ভালো না, আমি এটা নিতে পারবো না। এই জিনিসটা আগের থেকে যদি আমার মনের মধ্যে থাকে, আমি এটা একজনকে মনে কষ্ট না দিয়েও আমি না করতে পারবো। মানে না করার দরকার নাই। যদি ও বলে যে আপনি এটা খাচ্ছেন না, কিছু মনে করেন দাওয়াতে গেলেন, তাই না? আমি বলছি দাওয়াতে যাবেন, দাওয়াতে না যাওয়া মানে কি আপনি সমাজ থেকে আপনি নিজেকে ডিস্টেন্স রাখতেছেন, এটা উচিত না। আপনি দাওয়াতে যাবেন, সবার সাথে মিশবেন, কিন্তু আপনি জানেন আপনাকে কি করতে হবে। কেউ যদি জিজ্ঞাসা করেন এই তুমি এত কম খাচ্ছ, এটা খাচ্ছ না, এটা কি ভালো হয় না, আমি এত কষ্ট করে তৈরি করলাম, তুমি এটা খাচ্ছ না, তুমি আমাকে দুঃখ দিচ্ছ, আপনি ইজি বলুন আমি তো খাচ্ছি, আমার এটা ভালো লাগে, আমি খাচ্ছি, আপনার সাথে আমি এনজয় করতেছি। মানে ওকে বুঝতে দিবেন না, বুঝছেন, যে আপনাকে আঘাত দিচ্ছেন। কারণ সে মনে করেন আমাদের বাংলাদেশের ট্রেডিশন অনুসারে আপনি যখন দাওয়াতে যান, আপনি যখন অনেক কিছু করে, আপনি তো বেশি খাইবেন, তারা তো খুশি হবে। আপনি কম খাবেন, ওরা মনে করতেছে খাবারটা হয়তো আমি ঠিক মতো পাক করতে পারেন, এমন স্বাদ হয়, এগুলো সে খাচ্ছে না। আপনার ট্যাক করুন ভেরি গুড, এভরিথিং ভেরি গুড, কিন্তু আমি এখন কম খাই। বলবেন যে আমি কম খাই, এবং ট্রাই করবেন বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি আমাদের এত বেশি খাওয়া ঠিক না, এত ভ্যারাইটিস দরকার নাই। হ্যাঁ, আমাদের বডি এতগুলো হজম করার ক্ষমতা তার এখন নাই। আমরা কিসের জন্য আমরা ওভারলোড দিচ্ছি? কারণ আমাদের কোরআনে লেখা আছে, বলা আছে যে আমরা খাবো 1/3 শুধু ফিল আপ করবো আমাদের স্টোমাককে, তো আমরা কিসের জন্য ফুল 100% ফিল আপ করবো? এইভাবে আপনি এইভাবে বুঝাবেন, মানে আস্তে 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 আমাদের উচিত কারণ সবাইকে একটু মানে সঠিক নলেজ যে আমরা কিভাবে সুস্থ থাকতে পারবো, এই নলেজ সবার কাছে থাকা উচিত। এটি কেউ যদি দুঃখ করে বুঝছেন, সেই ক্ষেত্রে আপনি যে আপনার দায়িত্ব যে আমার সঠিক নলেজটা যে এইভাবে সুস্থ থাকা যায় সেটা অন্যকে এটা দেওয়া আমার দায়িত্ব। এবং সে পালন করে না পারে ডিফারেন্ট থিংস, কিন্তু আমার যে দায়িত্ব মেসেজটা পৌঁছানো, ইয়েস মেসেজটা পৌঁছানো, এটা কিন্তু দায়িত্ব।
আপনারা পৌঁছাই দিচ্ছেন। এখন সে কি করলো না করলো এইটা আপনার ব্যাপার না, সেটা হচ্ছে ওর ব্যাপার। সে অ্যাকসেপ্ট করতে পারে, নাও করতে পারে। তাহলে আমরা শুধু সুস্থ থাকলে হবে না, আমাদের চিন্তা করতে আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে ওদেরকে সুস্থ রাখতে হবে। যারা আমাদের আসা যাওয়া বুঝছেন বন্ধুত্ব আছে ওরাও সুস্থ থাকতে হবে, আমার আত্মীয় স্বজন ওরাও সুস্থ থাকতে হবে। এইটি হচ্ছে আমার দায়িত্ব। যখন সবাই সুস্থ থাকবে আমরা সবাই সুস্থ এবং আমরা সবাই আমাদের লাইফ এনজয় করতে পারবো, তাই না শেখ ভাই? তো এটা কি ডিফিকাল্ট আমি মনে করি যে সবার জন্য মোটামুটি, যে সবাই তো সব মাইন্ডসেট আপ করলে আর ডিফিকাল্ট নেই। মাইন্ডসেট আপ, আই মাস্ট বি হেলথি, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আল্লাহ সুস্থ না হলে বোঝা যায় না সুস্থতার কি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ থাকার জন্য এবং সবকিছু তৈরি করে দিয়েছেন আমাকে সুস্থ থাকার জন্য, কিন্তু আমরা নিজেরা এই জন্য দায়ী। আজকে যারা আমরা অসুস্থ আছি, আমি বলতেছি যেটা কিন্তু অন্যকে দায়ী করলে হবে না, এটা আজকে অসুস্থ, অন্য কেউ আপনার সুস্থ থাকুন। শহীদ ভাই সত্যিকার অর্থে বলতেছি যে আমি আমাদের মেডিকেল সায়েন্সের কার্ডিওলজিস্ট, কিন্তু রিয়েল কিওর আপনার হার্ট যদি সুস্থ করতে চান, আমি আপনাদেরকে আপনাদের বাইপাস স্টেন যারা আমাদের মেডিকেল সায়েন্স রিকমেন্ড করে, এইগুলা আপনাদেরকে কোনো একটা সলিউশন আপনাকে দিবে না, ইম্পসিবল। কারণ এতে করে আপনার ব্লক কেসটা দূর করতেছেন, এবং যার জন্য ব্লক কেস হয়েছে আমাদের ডাক্তাররা কিন্তু, আমাদের কার্ডিওলজিস্টরা কিন্তু ওই দিকে চিন্তা করতেছেন না। যার জন্য ব্লকেজ হয়েছে সেইটাকে দূর করার জন্য ওরা কোনো কিছু আপনাদেরকে সলিউশন দিচ্ছে না। এই জন্য পার্মানেন্ট কোনো কিওর নাই। পার্মানেন্ট কিওর করতে হবে এইখানে আসতে হবে, তখন আপনার পার্মানেন্ট কিওর সাথে নিয়ে শহীদদের মতো। শহীদদের এখন কোনো কিছু দরকার নাই, কোনো কিছু দরকার নাই, কোনো এনজিওগ্রামের দরকার নাই, কোনো কার্ডিও একোগ্রামের দরকার নাই, কার্ডিওগ্রামের দরকার, কোনো কিছু দরকার নাই। হি ক্যান লিভ হিজ ফুল লাইফ, মানে এনজয় করতে পারবেন ওনার সম্পূর্ণ লাইফ। এবং আমি মনে করি আপনি যদি দেখেন শহীদ ভাইয়ের এখন, আপনার বয়স কত এখন বলছেন? 49, but nobody will give you are 49. You are just like I think 32, 34 like this. Your skill, your everything totally different. Nobody will tell you you are sick. If somebody tell you that you are sick, I think he is sick, not you. যদি আপনার কেউ বলে আপনি অসুস্থ, মানে অ্যাকচুয়ালি সে অসুস্থ, আপনি না। এটি কারণ আপনার যে স্কিন, আপনার যে এখন যে ড্রেস, মানে আইটি, ইউ আর ইয়াং ম্যান, ইউ শুড এনজয় ইয়ার লাইফ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ শহীদ ভাই, থ্যাংক ইউ স্যার। আত্মবিশ্বাস তো, মানে সুস্থ তো নাকি? সুস্থ তো? সুস্থ। আবার বলেন সুস্থ। আবার বলেন সুস্থ। ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ।